আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2025-এ আসা একটা প্রশ্ন নিয়ে চলো তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র এ, যেখানে একটা মানুষ অক্সিজেন গ্রহণ করতেছে বা বাতাস প্রবেশ করতেছে, দেখো অ্যারো চিহ্নের মাথা যেদিকে আছে ওইদিকে হচ্ছে তোমার বাতাসটা প্রবেশ করতেছে, আর এখান থেকে দেখো অ্যারো চিহ্নের মাথা কোন দিকে, বাইরের দিকে। তার মানে এখানে হচ্ছে তোমার প্রশ্বাসটা বুঝাইছে, আর মধ্যচ্ছদার জিনিসটাও বুঝাইছে। কারণ আমরা জানি হচ্ছে মধ্যচ্ছদা উঠানামার মাধ্যমে কিন্তু আমাদের বক্ষ গহ্বরের আয়তন বড় হবে নাকি আয়তন কমবে, তারপরে প্রশ্বাস গ্রহণ হবে নাকি নিঃশ্বাস ত্যাগ হবে, এই কথাবার্তাগুলো কিন্তু মধ্যচ্ছদাও মানে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে মধ্যচ্ছদা যখন নিচে নামতেছে তখন বাতাস প্রবেশ করতেছে, মানে হচ্ছে অক্সিজেন প্রবেশ করতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রশ্বাস। তারপরে দেখো মধ্যচ্ছদা যখন উপরে উঠে যাচ্ছে বা প্রসারিত হচ্ছে তখন বাতাস বের হয়ে যাচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে নিঃশ্বাস। এখন এই যে প্রশ্বাস আর নিঃশ্বাস, এখানে কি হয়, আমাদের দেহে গ্যাসীয় বিনিময় হয়। এই এ দ্বারা তাহলে কি বুঝাইছে, তোমার গ্যাসীয় বিনিময়টা বুঝাইছে, গ্যাসীয় বিনিময়। এরপরে চিত্র বি কি দেওয়া আছে দেখো তো, শ্বসনতন্ত্র দেওয়া আছে। কিভাবে বুঝলাম, এটা হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের পরে এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা দুইটা ভাগে ভাগ হইলো, দুইটা ভাগে ভাগ হওয়ার পর আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা, এগুলাকে বলবো হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের শেষে দেখো তো গোলাকার গোলাকার অংশ, এগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যালভিওলাই বা বায়ুথলি। তাহলে এই পুরাটা দুইটা ফুসফুস, এই পুরাটা মিলে হচ্ছে, আবার মধ্যচ্ছদাও আসছে, এই পুরাটা মিলে হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। বুঝতে পারলাম। এখন জিজ্ঞেস করছে মধ্যচ্ছদা কি, ক নাম্বারটা। মধ্যচ্ছদাকে ইংরেজিতে তুমি চাইলে ডায়াফ্রাম বলতে পারো, ডায়াফ্রাম, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এখন এটা কি জিনিস, এটা হচ্ছে কোথায় আছে দেখো তো, এই যে ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম, এই যে দেখো ডায়াফ্রাম, এটা কি করতেছে, আমার বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করতেছে। দেখো এই চিত্রটার দিকে তাকাও, এই যে আমার বক্ষ গহ্বর মানে হচ্ছে বুকের ভিতরে যে ফাঁকা জায়গাটুকু, ফুসফুস যেখানে আছে, আর উদর গহ্বর হচ্ছে তোমার পেটের দিকে যে ফাঁকা অংশটা, বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করবে এরকম একটা পেশিবহুল পর্দা, ওই পর্দাটা হচ্ছে আমাদের মধ্যচ্ছদা। এই পর্দাটা প্রসারিত ছাতার মতো, দেখো এরকম ছাতা মেলে রাখলে উপরের দিকে যে পার্টটা ওইটার মতো লাগতেছে না, দেখো প্রসারিত একটা ছাতার মতো। তাহলে এই যে বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথককারী যে পেশিবহুল পর্দা, কি লিখছে দেখো তো, বক্ষ গহ্বর, মানবদেহের বক্ষ গহ্বর ও উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাটাই হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। দেহে ৩-৪ মিনিটের বেশি অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য কেন। এখন তোমার মনে হইতেই পারে অক্সিজেন সাপ্লাই দিব না, অক্সিজেন বন্ধ করে রাখলে তো যে কেউই মরে যায়, এটা মনে হয় আমার ফুসফুসে যায় সমস্যা করবে, কারণ অক্সিজেন নেওয়া কার্বন ডাইঅক্সাইড বের করা এটা তোমার ফুসফুস করে থাকে। আসলে না, এই যে তুমি অক্সিজেন সরবরাহ বন্ধ রাখতেছো, এটা ফুসফুসে সমস্যা হবে না, সমস্যা হবে হচ্ছে তোমার ব্রেইনে, ব্রেইনের কোষগুলো মরে যাওয়া শুরু করবে। অক্সিজেন না পাইলে যে কোনো জায়গার কোষই হচ্ছে মরে যায়। এখন এই ব্রেইনের কোষগুলো যখন মরে যাওয়া শুরু করবে, দেখো তো কি বলছে, দেহের ৩-৪ মিনিটের বেশি অক্সিজেন সরবরাহ বন্ধ রাখলে কোষের মৃত্যুর কারণে মানে কোষ যখন মরে যাবে তখন তোমারও মৃত্যু ঘটবে, কোষের মৃত্যুর কারণেই হচ্ছে তোমার মৃত্যু অনিবার্য। আর কথাগুলো কি বলছে দেখো তো, প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ এবং নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের করতে হয়, তাই না? প্রশ্বাস বলতে আমরা প্রবেশ করানোটাকে বুঝতেছি, আর নিঃশ্বাসে কি হয়, তোমার দেহ থেকে বের হয়ে যাচ্ছে। এখন অনেক সময় আমরা মানুষকে এই ভুল কথাটা বলতে শুনি যে নিঃশ্বাস নাও নিঃশ্বাস নাও, এই কথাটা বলতে শুনি, নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় না, নিঃশ্বাস হচ্ছে যেটা বের করে দিচ্ছি। তাহলে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করলাম আর নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের করে দিলাম, তা না হলে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না। ৩-৪ মিনিটের বেশি যদি দেহে অক্সিজেনের সরবরাহ বন্ধ থাকে সেক্ষেত্রে মৃত্যু অনিবার্য, কারণ অক্সিজেনের অভাব ঘটলে কোষের বিপাক ক্রিয়া চলতে পারে না। কোনো একটা কোষের বেঁচে থাকার জন্য আমরা জানি অক্সিজেন কোষে গিয়ে ওই কোষটাতে হচ্ছে তোমার খাদ্যগুলাকে ভেঙে শক্তিতে পরিণত করে, তাহলে বিপাক ক্রিয়া যখন চলতে পারতেছে না, বিপাকীয় শক্তির অভাবে কোষের মৃত্যু ঘটতে, তাই দেহের সচেতন অচেতন উভয় অবস্থাতেই অবিরাম অক্সিজেন গ্রহণ প্রয়োজন হয়। আর যখন তুমি এই অক্সিজেন গ্রহণ করতে পারতেছো না তখন কিন্তু তোমার ব্রেন সেলগুলোও মরে যেতে থাকে। মেইনলি ব্রেন সেলে ক্ষতি হয় বিধায়ী হচ্ছে আমাদের মানে পুরা জীবটার হচ্ছে মৃত্যু ঘটতে আমরা দেখি। এরপরে গ নাম্বার প্রশ্নটা কি বলছে, উদ্দীপকে এ তে উল্লিখিত তন্ত্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় বর্ণনা করো। এই কি আমাদের শ্বসনতন্ত্র, এটার মাধ্যমে এই যে তোমার প্রশ্বাস নিঃশ্বাস, এটার মাধ্যমে কিভাবে অক্সিজেন পরিবাহিত হয় এই জায়গাটা আমরা আগে বুঝবো। আগে দেখো এই চিত্রটা একটু ঠিক করে বুঝি, আমরা চিত্রটা একটু বুঝি। দেখো তো দুইটা ফুসফুস কেমন এরকম আঁকা ছিল না,
ফুসফুসের এখানে মধ্যচ্ছদা আঁকা ছিল, একবার দেওয়া ছিল নিচের দিকে, আরেকবার দেওয়া ছিল উপরের দিকে। আর অক্সিজেন কি হচ্ছিল তখন, এখানে হচ্ছে অক্সিজেন ভিতরে প্রবেশ করতেছিল বা অক্সিজেন হচ্ছে গ্রহণ করতেছিল। তাহলে অক্সিজেন প্রবেশ করতেছে, এই যে নাক দিয়ে প্রবেশ করে এখান দিয়ে গিয়ে দুইটা ফুসফুসে ভাগ হয়ে যাবে। এখন মধ্যচ্ছদা যখন নিচের দিকে নামতেছে, এই যে মধ্যচ্ছদা না, এটা ক নাম্বারে পড়ছি, এটা যখন নিচের দিকে নামবে তখন এরকম সংকুচিত হয়ে যাবে বা সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেলে দেখো তো তুমি এই অংশটুকু এক্সট্রা পেয়ে গেলে না, এই যে এই জায়গায় এক্সট্রা একটা অংশ পাইলা। এরপরে ফুসফুসটাকে সুরক্ষা দেয় হচ্ছে আমাদের পরশুকা বা বক্ষ পিঞ্জর যদি আমরা বলি, এই যে পিঞ্জরটা, এটার ভিতরে হচ্ছে আমাদের মানে রিপকেস বা বক্ষ পিঞ্জর, এটার ভিতরে এদিকে 12টা হাড় থাকে, এদিকে 12টা হাড় থাকে। এই যে পরশুকার হাড়গুলা কি করে আমাদের ফুসফুসকে আবৃত করে রাখে, যাতে বাইরের আঘাত থেকে তুমি মানে ফুসফুস যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এমন সময় এই যে যে পরশুকাগুলা, এই পরশুকাগুলা মাঝখানে মাঝখানে হচ্ছে তোমার কিছু পেশি অবস্থান করে, এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারকোস্টাল রিব। এই ইন্টারকোস্টাল রিবগুলা তোমার হচ্ছে পেশি তো সংকোচন প্রসারণ হইতে পারে, এটা যখন প্রসারিত হবে তখন কিছু জায়গা তোমার ফাঁকা হয়ে যাবে, এই যে মাঝখানে মাঝখানে কিছু কিছু জায়গা তুমি ফাঁকা পাবা। আবার এইখানে এটা নিচে নামার ফলে তুমি আরেকটু জায়গা ফাঁকা পেছো, আলটিমেটলি তোমার অনেকটুকু জায়গা ফাঁকা তৈরি হয়েছে বক্ষ গহ্বরের ভিতরে। বাইরের বাতাসের চাপের তুলনায় তোমার ভিতরের চাপ এখন কম, কারণ এখানে ফাঁকা জায়গা বেশি। এখন তুমি কি কখনো চাইবা যে গ্যাদারিং এর জায়গায় থাকতে? কখনোই না। তুমি চাইবা হচ্ছে গ্যাদারিং বা ঠেলাঠেলি যেখানে কম ওখানে যাওয়ার। তখন বাতাসের কণাগুলোও কি চেষ্টা করবে, এই যে বাইরে থেকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে। তখন এই যে অক্সিজেনগুলো প্রবেশ করতেছে, তার মানে প্রশ্বাস। প্রশ্বাসে যখন তোমার অক্সিজেনটা যাচ্ছে ফুসফুসে, ওই ফুসফুসে আবার কি থাকে, অসংখ্য বায়ুথলি থাকে। আমরা জানি হচ্ছে ফুসফুসে এরকম কোটি কোটি বায়ুথলি মিলিয়ে হচ্ছে ফুসফুস গঠিত। বায়ুথলি নাম শুনেই বুঝতে পারতেছো, এই যে বাতাসের থলি, একটা বাতাসের থলি আঁকলাম, এই বাতাসের থলির পাশে দিয়ে কি গেল, এটা কৈশিক নালিকা গেল, যেখানে রক্তনালীগুলো যাইতে পারে না। মোটা চওড়া রক্তনালী যেমন ধমনী শিরা, ওরা যেখানে যাইতে পারে না সেখানে হচ্ছে তোমার কৈশিক জালিকা যায়। এই কৈশিক জালিকার ভিতর দিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তোমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার হইতে পারে। এখন ধরো তোমার অক্সিজেন এখানে প্রবেশ করলো, এই অক্সিজেনটা ট্রান্সফার হয়ে তোমার রক্তে চলে আসলো, আর কার্বন ডাইঅক্সাইড ভিতরে চলে গেল। এখন এই যে অক্সিজেনটা রক্তের সাথে মিশে গেল, রক্তের লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেল, এটা কি করে অক্সিজেন পরিবহন করে। কিভাবে পরিবহন করবে? রেড ব্লাড সেলে আমরা জানি হচ্ছে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিনটা, হিম অংশটা হচ্ছে তোমার লৌহ বা আয়রন বুঝায়। এই আয়রনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অস্থায়ী একটা যৌগ তৈরি করে। এই অস্থায়ী যৌগটা দেখো, আমি যদি এখানে একটু এঁকে দেখাই, অস্থায়ী যৌগটা কি করে, অক্সিজেন আর হিমোগ্লোবিন যুক্ত হয়। হিমোগ্লোবিন যুক্ত হয়ে কি তৈরি করবে, হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিনটা আবার একটা অস্থায়ী, ও কিছুক্ষণ পরে কি করবে, অক্সিজেনটাকে কোষ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে মুক্ত অক্সিজেন তৈরি করবে, অক্সিজেনটাকে মুক্ত করে দিবে আর হিমোগ্লোবিন নিজে মুক্ত হয়ে যাবে। তাহলে এরকম করে অক্সিজেন পরিবহন করলো। এবার এইখানের যে কনসেপ্টটা, এটার উল্টা কনসেপ্ট যখন আবার ঘটবে, দেখো কি হবে। ধরো এই মধ্যচ্ছদাটা তো নর্মাল ফর্মে এই জায়গাটায় আছে, এখন মধ্যচ্ছদাটা প্রসারিত হয়ে গেল, তার মানে এরকম করে উপরে উঠে যাবে। আমি আরেকটা চিত্র আঁকি, এটা না হলে ঘিচিঘিচি হয়ে যাবে। দেখো তো এই জায়গাটায় মধ্যচ্ছদাটা এখানে আছে, ও যখন প্রসারিত হবে তখন এরকম করে উপরে উঠে যাবে। উপরে উঠে যাওয়ার ফলে তোমার এতটুকু জায়গা কমে গেল না, এরকম উপরে উঠে গেল, তাহলে তোমার এতটুকু জায়গা কমে গেল। আবার এইখানে যেই পেশিগুলো প্রসারিত হয়েছিল, ওই পেশিগুলো এখন সংকুচিত হয়ে যাবে। আলটিমেটলি তোমার বক্ষ গহ্বরের জায়গাগুলো কমে যাবে। কমে গেলে ওইখানে যে বাতাসের কণাগুলো আছে ওদের অনেক গ্যাদারিং হবে, ওরা ঠেলাঠেলি করে থাকতে পারতেছে না। এখন ওরা কি চাইবে, যে এরকম গ্যাদাগেদির জায়গায় না থেকে আমি বের হয়ে যাই। ও কি করবে, এনভায়রনমেন্টে বের হয়ে যাবে, তার মানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো, নিঃশ্বাস। এই নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হবে কিভাবে, কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয় হচ্ছে তোমার রক্তরসের মাধ্যমে। কিভাবে, রক্তরস, তার মানে পানি থাকবে, অনেক অনেক পানি, রস বলতে আমরা পানি বুঝি। এখানের সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হবে, মিলিত হয়ে কি তৈরি করলো দেখো তো, H2CO3, এটা তৈরি করলো এই যৌগটা। এখন এটাকে যদি আমি আয়নে পরিণত করি, H2CO3, এটাকে যদি আয়নে পরিণত করি, দেখো তো কিরকম হয়, একটা প্রোটন পাওয়া যায় আর একটা বাইকার্বনেট HCO3-। এখন তুমি যে খাবারের সাথে যে সোডিয়াম ক্লোরাইড খাচ্ছ, যে পটাশিয়াম লবণগুলা খাচ্ছ, এই যে লবণগুলা ওর ধনাত্মক অংশ এখানে ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে, সোডিয়াম প্লাস আর বাইকার্বনেট এখানে যুক্ত হইলে কি হবে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে NaHCO3। আবার পটাশিয়াম যদি খাও সেক্ষেত্রে পটাশিয়াম থাকবে, পটাশিয়াম এটা গ্রহণ করার মাধ্যমে HCO3 সাথে যুক্ত হলো, কি তৈরি করলো, পটাশিয়াম বাইকার্বনেট। এই যে যৌগগুলো তৈরি করলো, এই যৌগ তৈরির মাধ্যমেই হচ্ছে
এই যৌগ তৈরির মাধ্যমেই হচ্ছে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এভাবে পরিবহন হইলো, আর এদিকে কি অক্সিজেন এভাবে পরিবহন হইলো। দুইটাই আমরা বুঝতে পারলাম। চলো এবার প্রশ্নটাতে ফিরে যাই। কি বলছে দেখো তো, বলছে যে উদ্দীপকের চিত্র এ তে উল্লিখিত তন্ত্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় বর্ণনা করতে বলছে। তাহলে এই যে তন্ত্রটা, এটার মাধ্যমে আমরা গ্যাসীয় বিনিময়টা করলাম। গ্যাসীয় বিনিময় বলতে শুধু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। আমি যে বিক্রিয়াগুলো লিখে দিলাম ওই বিক্রিয়াগুলো অবশ্যই সৃজনশীলের ভিতরে ইনক্লুড করা লাগবে। এখন এরপরের প্রশ্নটা কি বলছে, যে চিত্র বি এ উল্লিখিত অঙ্গে ক্যান্সার হওয়ার কারণ। চিত্র বি কি আমাদের শ্বসনতন্ত্র বা ফুসফুস, ফুসফুসে ক্যান্সার এখানে বর্ণনা করতে বলছে। চলো আমরা দেখি তো এখানে স্লাইডে কি আছে। আমি কিন্তু গ নাম্বার খ নাম্বার এগুলো তোমাকে স্লাইড ধরে ধরে পড়াচ্ছি না এই জন্য, কারণ তোমার কাছে তো ইজি বায়োলজি বইটা আছে, তুমি বইটা পড়ে কিছু বুঝতে পারো নাই বা কিছু জায়গা তোমার ডাউট হয়েছে, এরকম যদি হয় সেক্ষেত্রে তুমি কিওয়ার্ডটা স্ক্যান করছো। আমার কাজ হচ্ছে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া, আমি তোমাকে ধরে ধরে এখানে পিডিএফ পড়াবো না। চলো দেখো এই জায়গাটা কি বলছে, ফুসফুস ক্যান্সার। এখন ফুসফুস ক্যান্সারের কারণ জিজ্ঞেস করছে। যদি কখনো মানে এই অঙ্গটাতে সমস্যা হইলে এক্ষেত্রে আমরা হচ্ছে ক্যান্সারটাই দেখতে পাবো। মানে ফুসফুসের ক্ষেত্রে যে অঙ্গটা হচ্ছে ফুসফুস, এটা তো আমরা বুঝলাম। এখানে হচ্ছে মাঝে মাঝে আমরা ফুসফুস ক্যান্সার হইতে দেখি। ফুসফুস ক্যান্সার হচ্ছে সবচেয়ে কমন একটা ক্যান্সার, মানে বিভিন্ন জায়গায় ক্যান্সার হইতে পারে, তার ভিতরে ফুসফুস ক্যান্সার হচ্ছে সবচেয়ে কমন। আমাদের দেশে পুরুষদের এই ক্যান্সার যেহেতু মৃত্যুর প্রধান কারণ হচ্ছে ফুসফুস ক্যান্সার। নিচে এই ক্যান্সারের কারণ আর প্রতিকার জিজ্ঞেস করছে আমাদেরকে। যে কোনো রোগ যদি পড়তে যাও সেক্ষেত্রে এটা কেন হইলো বা লক্ষণগুলো, এটা সিমটমটা তুমি দেখবা সবার আগে, কারণ তারপরে এখন আমি কি করব। রোগ হইলে আমরা, এটাই তো প্রশ্ন আসে সবার আগে। তাহলে চিকিৎসাটা, এই কয়টা জিনিস, যে লক্ষণ, কারণ, প্রতিরোধ, প্রতিকার, মানে চিকিৎসাটা এতটুকু পড়লেই হচ্ছে রোগের ক্ষেত্রে, আর কিছু লাগে না। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে ফুসফুস ক্যান্সারের কারণ। যে কোনো বায়ু দূষণের কারণ হইতে পারে। ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে ধূমপান। অবশ্যই ধূমপান তোমার ফুসফুস ক্যান্সারের সাথে সাথে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তোমার হৃৎপিণ্ডের সমস্যাও কিন্তু হতে পারে ধূমপানের কারণে, কিডনির সমস্যাও হতে পারে। ওই যে নিকোটিনটা তুমি গ্রহণ করতেছো, ওই নিকোটিনটা রক্তের মাধ্যমে মিশে যাচ্ছে। রক্ত এখন যেখানে যেখানে যাবে, রক্ত তোমার পুরা দেহে ফ্লো করতেছে, পাম্প করতেছে কে, হৃৎপিণ্ডেরও সমস্যা হতে পারে। আবার রক্তটা ছেকে মূত্র তৈরি করতেছে কে, কিডনিরও সমস্যা হতে পারে। তাহলে শুধু যে ধূমপান করলে তোমার ফুসফুসেই সমস্যা হবে এরকম কিন্তু না। ধূমপান বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। ধূমপান থেকে সবসময় এড়ায় থাকবা। এরপরে বাতাস আর পরিবেশ যদি দূষিত হয়, এরকম দূষিত পরিবেশে যদি তোমার মানে কর্মক্ষেত্র, যদি তুমি কোনো কলকারখানায় কাজ করো সেক্ষেত্রে কি হবে, তোমার সবসময় হচ্ছে এই দূষিত বাতাসটাই ইনহেল করতে হবে। তাহলে এরকম পরিবেশে যদি থাকো তাহলে তোমার ফুসফুস ক্যান্সারটা হইতে পারে। এমন সব বস্তু যেমন অ্যাসবেস্টাস, আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, এই যে কঠিন ধাতুগুলো, এগুলো কিন্তু হচ্ছে হেভি মেটাল। এগুলো আমাদের দেহে হচ্ছে প্রবেশ করলে জমা হয়ে থাকে রক্তের ভিতরে, মানে ভারী যেহেতু পড়ে থাকে। তাহলে এই কঠিন ধাতুর গুঁড়াগুলো যদি তোমার ইনহেল করো, এইসব কারণে কিন্তু ফুসফুসে ক্যান্সার হইতে পারে, মানে দূষিত বাতাসের কারণে ফুসফুস ক্যান্সার হয়। এবার প্রতিকার কি কি করা যাবে। প্রতিকার হচ্ছে কি বলছে দেখো তো, এই রোগের লক্ষণগুলো দেখা দিলে অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ দিতে হবে। কারণ ক্যান্সার যেহেতু, ক্যান্সার কিন্তু কখনো ভালো হয় না, তোমরা জানো যে এটা তুমি ডাক্তারের পরামর্শ নিয়ে কিছুদিন জীবনযাপন করতে পারো, সার্ভাইভ করতে পারো, কিন্তু হচ্ছে ক্যান্সার কখনো ভালো হয় না। ক্যান্সার একবার হইলে এটার কোনো রক্ষা নেই। তাহলে রোগের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে। রেডিয়েশন থেরাপি কি জিনিস, এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় যে রশ্মিগুলা, তেজস্ক্রিয় রশ্মি দিয়ে আমরা হচ্ছে অনেক সময় ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করি, কিন্তু ক্যান্সার কোষ মানে ক্যান্সার কোনো চিকিৎসা বা ঔষধ আবিষ্কার হয় নাই। কিন্তু এই তেজস্ক্রিয় পদার্থ দ্বারা ক্যান্সার কোষগুলোকে যদি অল্প থাকে শুরুতে, যদি ক্যান্সার কোষ এখনো বিস্তৃতি লাভ না করে, সেক্ষেত্রে তুমি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি দ্বারা ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলতে পারো। এটাকে বলা হচ্ছে রেডিয়েশন থেরাপি। তাহলে এই কাজগুলো করতে পারো। এটার মানে বাসায় বসে কোনো চিকিৎসা নেই যে বাসায় বসে বসে এই ওষুধগুলো কোর্স কমপ্লিট করো ভালো হয়ে যাবে, এরকম কখনোই হবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই জীবনযাপনগুলো করা লাগবে। আর এই যে ফুসফুস ক্যান্সারটা অবশ্যই তোমার হচ্ছে দূষিত পরিবেশ বা দূষিত বায়ু থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে। তাহলে এই যে ফুসফুস ক্যান্সার কারণ আর প্রতিকার আমরা বুঝতে পারলাম। পয়েন্ট করে লিখবো, অবশ্যই পয়েন্ট করে লিখলে হচ্ছে টিচাররা বেশি খুশি হয়। বর্ণনামূলক প্রশ্ন বর্ণনা করে লিখাচ্ছে ভালো পয়েন্ট করে লিখা। তাহলে এই যে এরকম পয়েন্ট করে লিখবে, এখানে যে কারণটাও আছে এটাও চেষ্টা করে পয়েন্ট করে লিখার, তাহলে হচ্ছে বেশি সুন্দর হয়, স্ট্যান্ডার্ড হয় আর কি। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।